নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ওয়াকফ ল বাতিলের দাবিতে রাজ্য জুড়ে গণ আন্দোলনের ঘোষণা ইউজিসি। এদিকে বাবা ছেলে খুনের ঘটনা তদন্তে সিট গ্রেপ্তার 2 জন। ফের এলাহাবাদ হাইকোর্টে ভর্ৎসনা, সুপ্রিম কোর্টে আজব যুক্তিতে ধর্ষকের জামিন। রাজ্যের ক্ষমতা বৃদ্ধিতে কমিটি গঠন স্ট্যালিনের। গুজবে আগুন জ্বলল মুর্শিদাবাদে, 1093 ভুয়ো অ্যাকাউন্টকে ব্লক করা হলো পুলিশের দ্বারা। সোনিয়া রাহুলের বিরুদ্ধে বড় পদক্ষেপ, ইডি ন্যাশনাল হেরাল্ডের চার্জশিটে রাখলো নাম। মুর্শিদাবাদ যেন আফগানিস্তান, নিজের জেলা নিয়ে আক্ষেপ অধীরের। হাওড়া কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, জনগণকে সতর্ক করতে পরামর্শ পুলিশের। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। ওয়াকফ সংশোধনী আইন 2025 ওয়াকফ লর বিরুদ্ধে পথে নামলো ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল ইউজিসি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াকফ সংশোধনী আইন দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো পরিপন্থী। ইতিমধ্যে ওই আইনে সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল সাধারণ সম্পাদক পাশরুল আলম একটি সাংবাদিক বৈঠকে বলেন, এই আইন মুসলিমদের অধিকার এবং সম্পত্তির নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এটি এক ধরনের কালা আইন, যা সংবিধানকে পাশ কাটিয়ে সংখ্যালঘুদের ওপরে নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা। ওয়াকফ সংশোধনীত বিল ওয়াকফ ল কার্যকর হলে রাজ্যে ওয়াকফ বোর্ডগুলির ক্ষমতা খর্ব হবে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে, যার ফলে ওয়াকফ সম্পত্তি যথাযথ রক্ষা করা দুরূহ হয়ে উঠবে বলেও তিনি জানিয়েছেন। আগামী দিনে রাজ্য জুড়ে গণ আন্দোলনে কর্মসূচি প্রসঙ্গে পাশরুল আলম আরও বলেছেন, এই আন্দোলনে কোনো সম্প্রদায় বিরোধী নয়, এটি একান্তই সংবিধান রক্ষা এবং ধর্ম স্বাধীনতার পক্ষে একটি গণতান্ত্রিক প্রতিবাদ। রাজ্যের প্রতিটি জেলায় অবস্থান বিক্ষোভ এবং কলকাতার একটি কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের সভাপতি ডক্টর নুরুল ইসলাম জানিয়েছে, আমরা শান্তিপূর্ণ এবং সাংবিধানিক পথে প্রতিবাদ চালিয়ে যাব। এই আন্দোলন শুধু মুসলিম সমাজের জন্য নয়, সমস্ত ধর্ম নিরপেক্ষ এবং বঞ্চিত শ্রেণীর পক্ষে। আমরা দলিত, আদিবাসী এবং অন্য সামগ্রিক শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে একজোট হয়ে বৃহত্তম গণতন্ত্রে গণ আন্দোলনের ভিত্তি গড়ে তুলতে চাই। আগামী 18 ও 19 এপ্রিল কলকাতায় একটি চিন্তন শিবির আইনজীবী, সমাজকর্মী, আন্দোলনকর্মী কর্মসূচি ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করবেন বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, আইন বিশেষজ্ঞদের মতে সংশোধিত ওয়াকফ আইন 2025 ওয়াকফ ল কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ অনেকটাই বেড়েছে এবং রাজ্যগুলি খর্ব হয়েছে বলে জানানো হয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। পুলিশ বলেছে, আগে থেকে অবস্থা অনেক ভালো হয়েছে। পুলিশের সঙ্গে এখন টহল দিচ্ছে আধা সেনা বিএসএফ। গত 12 এপ্রিল অশান্ত শামশেরগঞ্জ জাফরবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামের বাবা ছেলেকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সারা জেলা। এই খুনের ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই খবর জানালেন রাজ্যের পুলিশ এডিজি সুপ্রমিত সরকার। তিনি জানিয়েছেন, ধৃতদের একজনকে মুর্শিদাবাদের সুতি এবং অন্যজনকে বীরভূমের মোরারই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্তা বলেন, বাবা এবং ছেলের খুনের ঘটনায় তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। এলাকার সব সিসিটিভি ক্যামেরা বা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করাও গিয়েছে। গতকাল অর্থাৎ সোমবার রাতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক স্নাতক ছাত্রী ধর্ষণ মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, নির্যাতিতা নিজেই এই বিপদ ডেকে এনেছে। ঘটনার জন্য ওই ছাত্রী নিজেই দায়ী। 2024 সালের ডিসেম্বরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয় এক যুবক, কিন্তু কিছুদিন পর এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিনও পেয়ে যায় সে। এরপরে আদালত এই রায় দেয়। এবার এলাহাবাদ হাইকোর্টে ওই পর্যবেক্ষককে তীব্র ভৎসনাদ করল সুপ্রিম কোর্ট। এই ধরনের মন্তব্য করার আগে সংযত হওয়া উচিত বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। নগর দলীয় স্ত্রীকে ছুরি দিয়ে খুন, বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহে খুনের শিকার হয়েছে স্বামী। 2024 সালের সেপ্টেম্বরে নয়ডার এক ছাত্রী তার 3 বান্ধবীকে সঙ্গে নিয়ে দিল্লির একটি পানশালায় যায়। পানশালায় কয়েকজন পুরুষের সঙ্গে তার পরিচয় হয়। অভিযুক্ত যুবকও তাদেরই একজন। নির্যাতিতা তরুণীর দাবি, রাত 3টে পর্যন্ত তারা পান করছিল। এরপরে অভিযুক্ত যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জোর করতে থাকে। যুবকের কথায় নির্যাতিতা রাজি হন, যুবকের বাড়িতে বিশ্রামে যান, কিন্তু যুবক তাকে অশ্লীল স্পর্শ করতে থাকে বলে অভিযোগ করেছে তরুণী।
এরপরে গুরুগাঁয়ের একটি আত্মীয়দের ফ্ল্যাটে নিয়ে যায় ওই যুবক তাকে এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযুক্ত যুবক জামিনে দাবি করেছিল নির্যাতিতার সঙ্গে সে স্বেচ্ছায় যৌন সংঘর্ষে লিপ্ত হয়েছে। আত্মীয়দের বাড়ি নিয়ে যাওয়া এবং ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়। এই মামলায় এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি সঞ্জয় কুমার সিং বলেন, আদালত পর্যবেক্ষণে যদি নির্যাতিতার অভিযোগ সত্যিও হয় সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আশায় যায় যে উনি বিপদকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যা ঘটেছে সেজন্য তারা নিজেই দায়ী। স্নাতক ছাত্রী তিনি নিশ্চয়ই বুদ্ধিমতী এবং পরিণত মনস্ক এবং পরিস্থিতি বোঝার মতো তার নিশ্চয়ই ক্ষমতা ছিল। হাইকোর্ট পর্যবেক্ষণে জানানো হয়, এই পর্যবেক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এর শুনানিতে তীব্র ভর্ৎসনাদ করে বিচারপতি B.R. গাভাই AGC বেঞ্চে জানানো হয়েছে। ফের এক বিচারপতি এই রকম মন্তব্য করলেন, জামিন আপনি দিতেই পারেন, কিন্তু আপনার কি আলোচনা করেছিলেন মেয়েটি নিজেই বিপদ ডেকে এনেছে? বিচারপতি হিসাবে এই মন্তব্য করা আগে সংযত এবং দায়িত্বশীল হওয়ার প্রয়োজন। এই ধরনের পর্যবেক্ষণ কখনই গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, কিছুদিন আগেও এলাহাবাদ হাইকোর্টে একটি পর্যবেক্ষণ ঘিরে বিতর্ক তৈরি হয়। স্তন চেপে ধরা বা পাজামার দড়ি টেনে ধরা ধর্ষণের চেষ্টা নয়। এই বিতর্কের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একটি উচ্চপদস্থ কমিটি গঠন করতে চাইছে তামিলনাড়ু সরকার। মঙ্গলবার বিধানসভায় তামিলনাড়ু মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন এই কথাই জানিয়েছেন। তিনি কমিটির নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কোরিয়ান জোসেফ। এছাড়াও কমিটিতে থাকছেন প্রাক্তন IAS অফিসার অশোক বর্ধন সেট্টি এবং নগরনাথন। রাজ্যের ক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এই কমিটির লক্ষ্য। 2026 সালের মধ্যে কমিটিকে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিতে হবে। 2028 সালের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা করতে হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এই কমিটি বিভিন্ন দিকে খতিয়ে দেখবে, তারপরে তারা সুপারিশ করবে। শুধু তাই নয়, রাজ্যের ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় তাও বিবেচনা করা হবে এই কমিটির মাধ্যমে। ফের এলাহাবাদ হাইকোর্টে ভৎসনা, সুপ্রিম কোর্টে আজব যুক্তিতে ধর্ষকের জামিন। এর আগেই যা আমরা জেনেছি। মুর্শিদাবাদে অশান্তির খবরের জন্য গুজব ছড়ানোকে দায়ী করা হয়েছে রাজ্যের পুলিশের পক্ষ থেকে। গত কয়েকদিন ধরে চলতে থাকা এই অশান্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে 1093টি ফেক অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে পুলিশ। এই দিন মুর্শিদাবাদে গিয়ে এমনটাই দাবি করেছেন রাজ্যের পুলিশ ADG দক্ষিণবঙ্গ সুপ্রিমো সরকার। শুধু তাই নয়, গত 12ই এপ্রিল জাফরানবাদে খুন হয়েছিল বাবা এবং ছেলে। বাড়িতে লুটপাট বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় সেই যুবক এবং তার বাবা। এই ঘটনাটিকে তদন্ত করে সিট গঠন করেছে পুলিশ। শেষ পর্যন্ত বীরভূমের মুরারই এবং মুর্শিদাবাদ জেলার সুতি থেকে 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম কালু নবাব এবং দিলদার নবাব। ধৃত 2 জনের সম্পর্কে 2 ভাই হয় বলেই পুলিশ সূত্রে খবর। মুর্শিদাবাদের ওয়াকফ আইনের বিক্ষোভ কেন্দ্র করে চলতে থাকা অশান্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, বাংলা যখন চলছে তখন চুপ করে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে যারা অশান্তি পাকাচ্ছে তাদের ঠান্ডা করতে গিয়ে ডান্ডা ব্যবহার হওয়াটাই দরকার ছিল। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, তার কথায় যারা অশান্তি ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় ডান্ডা। একটি অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, 2017 সালে বিজেপির ক্ষমতায় আসার আগে প্রত্যেক 2-3 দিন অন্তর উত্তরপ্রদেশের একটি করে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটত। ন্যাশনাল হেল্থের আর্থিক দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার রাইস এভিনিউ আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। মামলার শুনানি হওয়ার কথা 25শে এপ্রিল। জানানো হয়েছে, এই চার্জশিটে রাহুল এবং সোনিয়া গান্ধী ছাড়াও এই চার্জশিটে নাম রয়েছে শ্যাম পিত্রদা, সুমন দুবে সহ আরও অনেকের। এই মামলায় এখন পর্যন্ত প্রায় 64 কোটি টাকার বাজেয়াপ্ত করেছে ইডি। এদিকে চার্জশিটের খবর সামনে আসার পর থেকে বিজেপিকে আক্রমণ করে কংগ্রেসের নেতা জয়রাম রমেশ এই নিয়ে টুইট করেন। তিনি লিখেছেন, ন্যাশনাল হেল্থের সম্পাদক বাজেয়াপ্ত করা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ঘটা অপরাধ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং নেতাদের বিরুদ্ধে চার্জশিট পেশ আসলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিহিংসামূলক আচরণের প্রমাণ। এমন ভিত্তি প্রদর্শনের রাজনৈতিক আর কাজে দেবে না। কংগ্রেসের নেতৃত্ব কোনোভাবেই চুপ করে থাকবে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা PMLA এর 44 এবং 45 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত 3 নম্বর ধারার অধীনে অর্থ পাচারের অপরাধ করা হয়েছে। এই আদালতের বিশেষ বিচারক বিশাল জানিয়েছে, 25শে এপ্রিল
অর্থাৎ পরবর্তী শুনানির দিন কেস ডায়েরি দাখিল করে বিষয়টি নিশ্চিত করা হতে পারে। প্রসঙ্গত, এই মামলায় আগেই সাম্প্রতিক বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। মুর্শিদাবাদে হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। নিজের গড়ে অশান্তির আক্ষেপ বর্ষিয়ান কংগ্রেসের নেতা অধীর বলেছে, সারা দেশ জুড়ে যেভাবে মুর্শিদাবাদকে তুলে ধরা হচ্ছে তা দেখে মনে হচ্ছে আফগানিস্তান। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তেজনায় আগুন চলছে সারা মুর্শিদাবাদ জেলায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অধীর। তিনি বললেন, এই ধরনের বিভাজনে রাজনীতিতে কার লাভ হয় বলুন দেখি? এই দিকে এক সময় বিজেপির লাভ হয়, অন্যদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল একটি অঙ্ক, এইদিকে ক্ষতিটা কার হয় সেটা বলুন। ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলির ক্ষতি হয়, যার ফল কংগ্রেস। সমাজে হিংসা ছড়িয়ে পড়েছে। আগামী দিনে মুর্শিদাবাদের লোক শুনলে হয়তো কাজ নেবে না আপনাদের। তাদের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে সকলের। সারা দেশ জুড়ে মুর্শিদাবাদ যেন আফগানিস্তান হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী, আপনি আসুন মুর্শিদাবাদে, পদ্মার ধারে বসে কবিতা লিখবেন। আপনার প্রতিনিধি তো হাথরস যায়, মণিপুর যায়, এখানে কেন আসছেন না আপনারা? আরও বললেন, একই সময়ে অনেক বলেছি প্রণব বাবু জিততে পারবেন না, তবে তা মিথ্যে প্রমাণিত হয়েছে। অথচ আজ মুর্শিদাবাদে সাম্প্রদায়িকতার বিশেষ আক্রান্ত। বাংলায় বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা, উত্তেজনা ছড়িয়েছে। তারপরেই নিরাপত্তার ব্যবস্থা আরও শক্তিশালী করেছে হাওড়া পুলিশ। হাওড়া সিটি পুলিশের অধীনে শহরের কিছু সংবেদনশীল এলাকায় সিআইএসএফ ফোর্স এবং ব্যাগ যৌথভাবে টহল দিচ্ছে যাতে কোনো ধরনের অশান্তি না ঘটতে পারে। এছাড়াও হাওড়ার বাগড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছে যাতে জনগণের জন্য সেটি নিরাপদ এবং সজাগ থাকে তারা। পুলিশের দাবি, এই রুট মার্চ এলাকাবাসীদের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করেছে এবং নিশ্চিত করছে যে সেখানে কোনো ধরনের অশান্তি বা গুজব ছড়ানোর সুযোগ নেই। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেছেন, হাওড়া জেলার সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব প্রমুখ। রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব এখানে প্রতিবারই শান্তিপূর্ণভাবে পালিত হয়, কিন্তু জনগণকে সজাগ এবং সচেতন রাখার জন্য যাতে কোনো ধরনের গুজব বা ভুল ত্রুটি তথ্য না ছড়াতে পারে, সেই জন্য এই ধরনের উদ্যোগগুলি অবশ্যই নেওয়া উচিত। তিনি আরও বলেছেন, আমরা মানুষকে সতর্ক করছি যেন তারা গুজবে বিভ্রান্ত না হয়। যদি কোনো ধরনের অশান্তি ঘটে, আমরা যেন সেখানে দ্রুত পৌঁছতে পারি এবং নিয়ন্ত্রণে আনতে পারি সকল কিছু। সেই জন্যই আজকের আমাদের এই উদ্যোগ।